দেখো আমরা আজকে পড়বো হচ্ছে বিক্রিয়ার গতির উপরে হচ্ছে তাপচাপ ঘনমাত্রা প্রভাব পড়ব। বিক্রিয়ার আজকে থিওরিটিক্যাল লেখাপড়া একটু বিক্রিয়ার গতির উপর তাপ চাপ ঘনমাত্রার প্রভাব। তোমাদের বুঝতে কি সমস্যা হয় কারো বলো তো? না স্যার। ওকে, না স্যার, বুঝতে সমস্যা আচ্ছা হয় না। এইটা রিডিং দেখো দেখতে। আমাদের হচ্ছে এই মূল কনসেপ্টটা আমরা শিখবো মূলত হচ্ছে লাসাতীয় নীতিতে। লাসাতীয় নীতিটা হচ্ছে আমাদের একটু পরে আছে। লাসাতীয় নীতি তোমরা এসএসসিতেও পড়ে আসছো। লাসাতীয় নীতিতে হচ্ছে একটা বিক্রিয়ার যে সাম্যাবস্থার যে চেঞ্জটা হবে, সেই চেঞ্জটা কিভাবে হবে সেটা আমরা মূলত লাসাতীয় নীতিতে আমরা আয়ত্ত করব ভালো করে। সুতরাং এখানে হচ্ছে আমাদের ইকুয়েশনগুলো আমরা ভালো করে পড়বো, কিন্তু থিওরিটিক্যাল ব্যাখ্যাটা আমরা ওখান থেকে ভালোভাবে আয়ত্ত করব। আমি কি বুঝাতে পারছি? এখান থেকে একটু গ্রাফগুলো দেখবা যে ঘনমাত্রার সাথে হচ্ছে গিয়ে সময়ের সম্পর্ক কেমন। সময়ের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। দেখো সময় ব্যস্তানুপাতিক হচ্ছে 1/ঘন মাত্রা। এই লজিক্যাল জিনিসগুলো একটু এখান থেকে আমরা আয়ত্ত করব। সময়ের সাথে ঘনমাত্রা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে তুমি দেখো এক্স অক্ষ বরাবর যদি তুমি ঘনমাত্রা নাও এবং ওয়াই অক্ষ বরাবর যদি তুমি সময় নাও, তখন গ্রাফটা হবে কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি? একটা বৃদ্ধি পেলে অন্যটা কি হবে? কমে যাবে। বুঝতে পেরেছি? দেখো এক্স অক্ষে যখন এখানে ছিল তখন ওয়াই অক্ষে ভ্যালুটা ছিল এখানে, তা ওয়াই অক্ষের মানটা কি সর্বোচ্চ ছিল না? এখন এক্স এর মানটা বাড়িয়ে যখন তুমি এখানে নিলা, তখন হচ্ছে দেখো ওয়াই এর মানটা দেখো কমে কি এখানে আসছে। তার মানে কি একটা বৃদ্ধি পেলে অন্যটা কমে যাবে। এখন সেম গ্রাফটা যদি তুমি এভাবে চিন্তা করো, দেখো ঘনমাত্রা আমরা হচ্ছে সেকেন্ড পার্টের দ্বিতীয় অধ্যায়ে পড়েছি। এখানে যদি সময় ইনভার্স অন নাও, সময় ইনভার্স অন মানে কি? 1/, সময় না, সময় ইনভার্স এটা হচ্ছে সূচকে করেছো তোমরা এসএসসিতে ম্যাথমেটিক্স। সময় এ ইনভার্স অন মানে কি? 1/a না? তাহলে সময় ইনভার্স অন মানে কি? 1/, সময়। তাহলে ওয়াই এক্সিস বরাবর দেখো তুমি কি নিচ্ছ? 1/, সময়। তখন গ্রাফটা হয়ে যাবে মূল বিন্দুগামী সরলরেখা। বুঝতে পেরেছো? আমরা যেমন ওই যে বয়েলের সূত্র পড়েছিলাম, পি সমানুপাতিক 1/v। পি এবং ভি যখন গ্রাফ এঁকেছিলাম তখন এরকম ছিল, আর পি আর এখানে যখন 1/v নিয়েছিলাম তখন সমানুপাতিক ছিল, মনে আছে? জি স্যার। এরকমই বিষয়টা এখানেও। সময়ের সাথে যখন ঘনমাত্রার গ্রাফটা অঙ্কন করবা, যে ঘনমাত্রার সাথে সময়টা কিভাবে পরিবর্তিত হয়? ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আর ঘনমাত্রার সাথে যদি সময়ের ইনভার্স আকারে যদি তুমি ওয়াই অক্ষ বরাবর যদি তুমি সময় ইনভার্স মানে কি? 1/, সময়। ওয়াই অ্যাক্সিস বরাবর যদি তুমি 1/, সময় নাও, তখন আসলে গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণের মতন গ্রাফটা হবে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপর দেখো এখানে একটা লাইন আছে, এই যে তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে একটা লাইন আছে। এই লাইনটা অ্যাডমিশনে যে কতবার এসেছে যার কোনো শেষ নেই। শুধু অ্যাডমিশন না, তোমাদের এমসিকিউ তো বহুতবার এসেছে এই লাইনটা, যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস বিক্রিয়ার গতিবেগ 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে এখানে কোশ্চেন দুইভাবে হয়। এভাবে কোশ্চেন হতে পারে, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিক্রিয়ার গতি কত গুণ বৃদ্ধি পায়? 2 গুণ যদি থাকে সেটাও কারেক্ট আনসার, 3 গুণ যদি থাকে সেটাও কারেক্ট আনসার। আবার অনেক সময় তোমার অপশন এভাবেই দেওয়া থাকে 2 থেকে 3 গুণ, সেটাও কারেক্ট আনসার। আবার তোমাকে কোশ্চেনটা এমনভাবে করতে পারে যে একটা বিক্রিয়ার গতিবেগ 2 থেকে 3 গুণ বৃদ্ধি করতে টেম্পারেচার কতটুকু বাড়াতে হবে? 10 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি? তাহলে টেম্পারেচারের সাথে দেখো আমাদের হচ্ছে বিক্রিয়ার গতিবেগের সম্পর্ক কেমন? সমানুপাতিক। তাহলে তার জন্য যদি তুমি গ্রাফটা চিন্তা করো, টেম্পারেচার ঘন এবং হচ্ছে যে বিক্রিয়ার গতিবেগ বা ঘনমাত্রা যদি চিন্তা করো, গতিবেগের সাথে যদি হচ্ছে গিয়ে সময় তাপমাত্রা চিন্তা করো, তাহলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে কি বিক্রিয়ার গতিবেগটা বৃদ্ধি পায়। একটা বৃদ্ধি পেলে অন্যটাও দেখো বৃদ্ধি পাচ্ছে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখানে দেখো আমাদের কথাগুলো কিছু কথা বলা আছে, এগুলো হচ্ছে কি আমাদের একটু রিডিং দিবা, রিডিং এর মতন দিতে হবে। যে তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়কের অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়। তাহলে তাপমাত্রা বাড়লে যদি বিক্রিয়ার গতিবেগ বাড়ে, তাহলে দেখো বিক্রিয়ার গতিবেগ বাড়া মানে কি? বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণটা কি? বৃদ্ধি পাওয়া। তার মানে হচ্ছে বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়কের অণু বা আয়নের গতিবেগটা বৃদ্ধি পায়। এই বিক্রিয়কের গতিবেগ বৃদ্ধি পায় বিধায়ই তো উৎপাদটা বৃদ্ধি পাচ্ছে। এর জন্য যদি গতিবেগ না থাকতো, এ যদি স্থির থাকতো, তাহলে তার উৎপাদ তুমি পাইতা না। তাহলে এই জন্যই বলছে তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে অবশ্যই হচ্ছে গতিবেগটাও বৃদ্ধি পাবে।
এরপর বলছে দেখো অণুগুলোর মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পাবে। এখন বিক্রয়ক ধরো এখানে বিক্রয়ক আছে, এই বিক্রয়ক এর ভিতরে অণু আছে, তাহলে এটা যদি গতিবেগটা বাড়ে তাহলে একটার সাথে আরেকটা সংঘর্ষ হওয়ার প্রবণতাও কি বেড়ে যাবে না? আমরা কি বুঝতে পারছি? বুঝছো তোমরা কথাগুলো? জি স্যার। তোমরা কি বুঝো না সংঘর্ষ কিভাবে বৃদ্ধি পাবে? ধরো এ একটা বিক্রিয়ক, এখন এই বিক্রিয়কের মধ্যে কি পরমাণু আছে না, অনেকগুলো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু মানে ইয়ে আছে, ইলেকট্রন আছে মনে করো। তো ইলেকট্রনগুলো একটা অপরের সাথে স্থির তো না, এরা তো ছুটাছুটি করে। এরা যেহেতু ছুটাছুটি করে একটা সময় হবে কি, এরা হচ্ছে গিয়ে যখন তাপমাত্রা তুমি বাড়াইলা তাহলে এর গতিবেগটা বাড়বে। গতিবেগটা বাড়া মানে কি একটার সাথে আর একটা সংঘর্ষের হারটাও বেড়ে যাবে তখন। বুঝছো না? এখনো বুঝো নাই? জি স্যার বুঝছি। তাপমাত্রা বাড়ানোর পরেও মানে জায়গা তো সমান পরিমাণেই খালি থাকবে, খালি গতিবেগটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, অবশ্যই গতিবেগটা শুধু বৃদ্ধি পেলে। এখন তুমি যদি ধরো তোমার রুমের স্পেসটা অনেক ছোট, ঠিক আছে, এখন রুমের ভিতরে আসতে তুমি স্লো গতিতে হাঁটাচলা করো, তাহলে কি ওই দেয়ালের সাথে টাক খাওয়ার সম্ভাবনা থাকে? এখন তুমি ওই ছোট রুমের ভিতরে যদি তুমি দৌড়োদৌড়ি শুরু করে দাও, তাইলে তো এ দেয়ালে টাক খাবা, ও দেয়ালে টাক খাবা, মানে হচ্ছে একটা নাজেহাল অবস্থা সৃষ্টি হবে। এখন কি বুঝছো? জি স্যার বুঝছি। ইলেকট্রনগুলোরও সেম ঘটনাটাই ঘটে, মানে সংঘর্ষ হারটা তখন গতিবেগটা বাড়লে তো ওই সেম জায়গায় বসে কি ওর ছুটাছুটি করার প্রবণতা বাড়ায়। তো যখন মানে ওই যে তোমার হাঁটা এবং দৌড়দৌড়ির সাথে আমি কম্পেয়ার করলাম, নর্মালি হাঁটলে তো হচ্ছে গিয়ে ও নর্মালি যখন গতিশীল থাকে তখন যে সংঘর্ষ হয় বা তুমি দেখা যায় হাঁটতে হাঁটতে তুমি একটা আঘাত পেতে পারো, কিন্তু যদি তুমি লাফালাফি করো বা দৌড়দৌড়ি করো সেম জায়গায়, তখন তো তুমি হচ্ছে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এটাই জাস্ট, বুঝছি? জি স্যার। ওকে, এরপর দেখো বিক্রিয়ার হার ধ্রুবক আমরা পড়েছি প্রথম ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। তো হার ধ্রুবকের ক্ষেত্রে বিজ্ঞানী আরহেনিয়াস একটা সমীকরণ দিয়েছেন। সেই আরহেনিয়াসের সমীকরণটা হচ্ছে কে ইকুয়াল টু এ ই টু ডি পাওয়ার মাইনাস ইএ ডিভাইডেড বাই আর টি। এই সমীকরণটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে গিয়ে বিক্রিয়ার হার ধ্রুবকের ক্ষেত্রে আরহেনিয়াসের সমীকরণ, যেখানে কি বলে কে হচ্ছে গিয়ে আমাদের হার ধ্রুবক, এটাকে আমরা কি বলবো, এ হচ্ছে গিয়ে একটা ধ্রুবপদ, ই হচ্ছে তো একটা ওই যে ই টু ডি পাওয়ার আমরা বলি না যে লন ই, এটা একটা মানে টার্ম সহজ কথায়, মানে এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে। ই এ, এই যে ই এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি বলতে আমরা আসলে কি বুঝি? সক্রিয়ণ শক্তি হচ্ছে গিয়ে আমরা নর্মালি একটা বিক্রিয়া যে হয়, তাপ উৎপত্তি বিক্রিয়া, তাপহারি বিক্রিয়া হয়, তো একটা প্রত্যেকটা বিক্রিয়ার জন্য কতটুকু তাপ উৎপন্ন হবে বা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কতটুকু বিক্রিয়া মানে তাপ শোষণ হবে, সেগুলো তো ফিক্সড থাকে। তা ওই পরিমাণ তাপ উৎপন্ন বা শোষিত হলে মানে একটা ন্যূনতম এনার্জি লাগবে, মানে শক্তি সাপ্লাই দিতে হবে ওই জায়গায় পৌঁছাতে, তো সেই শক্তিটাই হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। মানে সহজ কথায় অণুগুলোকে ওই অবস্থায় সক্রিয় করার জন্য যে এনার্জিটা দরকার হয় সেটাই হচ্ছে সক্রিয়ণ শক্তি। বুঝতে পারছি? আমরা যদিও সামনে পাবো। এখন দেখো এখানে কি করেছে, এটাকে আমরা একটা সমীকরণ দেই, ই ইকুয়াল টু হচ্ছে এ ই টু ডি পাওয়ার মাইনাস ইএ ডিভাইডেড বাই আর টি। এখন এটাকে যদি হচ্ছে গিয়ে আমরা কি করি, এটাকে একটা সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ। এখন কি করব, 1 নং সমীকরণের উভয় পাশে লন নিব, তাহলে এখানে লনকে লিখতে পারি, আর এখানেও কি হবে লন এ ই টু ডি পাওয়ার মাইনাস ইএ ডিভাইডেড বাই আর টি। আমাদের সূচকের নিয়ম অনুসারে ছিল তুমি যদি গুণ থাকে, এখানে এ এবং ইটা কি হিসাবে আছে, গুণ আকারে আছে, যদি গুণ থাকে তাহলে আমরা কি লিখব, যোগ লিখব, তাহলে এখানে ই টু ডি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। তাহলে তুমি দেখো এই যে এখানে লন ই আসছে, তো লন ইর পরিবর্তে ওটা হচ্ছে ভেনিশ হয়ে যায়, লন ইর পরিবর্তে এখানে ওটা ভেনিশ হয়ে যায়, অন হয়ে যায়, তখন এখানে মাইনাস ইএ ডিভাইডেড বাই আরটি থাকে। এখন দেখো এই লন থেকে আমরা যদি লগে কনভার্ট করতে চাই, তাহলে এটাও তোমার লগ হয়ে যাবে, লগকে এখানেও লগ এ হয়ে যাবে, এখানে তো লগ লন কিছুই নাই, এজন্য এখানে কি করতে হবে, 2.303 দ্বারা ভাগ করতে হবে ইয়ে, আর হচ্ছে এখানে একটা টি আছে, তো এই টিটাকে 1/t আকারে লিখেছে। তো এটা দেখো আমরা একটা সমীকরণ পেয়েছি। আমরা কি এটা কি বুঝছি, আরএনএস এর সমীকরণটাকে স্যার এই স্যার সেকেন্ড লাইনটা একটু বুঝিয়ে দেন। এখানে হ্যাঁ স্যার, এটা ওইখানে হচ্ছে কি ওই, বলো। না স্যার আপনি বলেন। এখানে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে কি, এখানে হচ্ছে গিয়ে লন ই টু ডি পাওয়ার, এটা যদি হয় তুমি দেখো এখানে লন ইর উপরে যে পাওয়ারটা দিবা সেই পাওয়ারটা এখানে থাকবে। আমি যদি তোমাদের ক্যালকুলেটরে দেখাই,
আমার ক্যালকুলেটরটা একটা মাঝে একটা স্পট আছে, একটু অসুবিধা হইতে পারে দেখতে, দেখা কি যায় দেখো তো। জি স্যার দেখা যায়। দেখা যায়? দেখো আমি ক্যালকুলেটর কি তুলছি, লন তুলছি প্রথমত, তারপরে লিখছি, তারপরে পাওয়ার দিছি কত -2, অ্যান্সারটা কত আসছে দেখো। -2। তার মানে কি লন টু দি পাওয়ার যেটা থাকবে সেটাই অ্যান্সার। তাহলে এখানে দেখো এখানে কি আছে, লন টু দি পাওয়ার ডিভাইডেড বাই আরটি, তাহলে এই ডিভাইডেড বাই আরটিটা কি হবে অ্যান্সার। বুঝছি কথা? স্যার এখানে লন দিয়ে কি সরাসরি লক করা হয়েছে? না না, এখানে পরের লাইনে করা হয়েছে, এখানে করা হয় নাই, এখানে লনই তো রাখা না ওই হয়েছে। লাইনটা এইটা স্যার এইটা আমি পরের একটা কথা বলি। আচ্ছা, এখানে কি করা হয়েছে, এখানে আমাদের লনকে ছিল, লনকের পরিবর্তে যদি আমরা লককে নিই, তাই ধরো এই লনটাকেও লককে বানালাম, এটাকেও লক বানালাম, এখন এখানে তো কিছু লন ছিল না, এই জন্য এখানে 3.30 দ্বারা ভাগ করতে হয়েছে। যদি এখানেও লন থাকতো তাহলে তোমার হচ্ছে এখানে এটা এক্সট্রা নিতে হইতো না, তুমি এখানেও ডিরেক্টলি লগ লিখতে পারতা, বাট এখানে তো কোনো লন লগ কিছুই ছিল না। এজন্য কারণ হচ্ছে আমরা আগের দিন শিখেছিলাম লন থেকে যদি তুমি লগে যেতে চাও তাহলে 2.303 দ্বারা গুণ করতে হয়। এখন এখানে যেহেতু ছিল না সেজন্য এখানে এখানে আমরা লগ বানিয়েছি, এখানে লগ বানিয়েছি, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে গিয়ে সেই টার্মটা নাই বিদায় এখানে হচ্ছে গিয়ে সমহারে বানানোর জন্য এই কাজটা করতে হয়েছে। বুঝছি? জি স্যার। জি স্যার। ওকে, এখন দেখো এখানে হচ্ছে আমাদের যদি এটা ভিন্ন ভিন্ন টেম্পারেচারের জন্য চিন্তা করি, আমাদের পেছনের সমীকরণটা কি ছিল, পেছনের সমীকরণটা ছিল লগকে ইকুয়াল টু হচ্ছে, অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে এই সূত্র দিয়ে, মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে 2.303 আর ইন্টু হচ্ছে 1/t ছিল। এটা ছিল একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য। এখন টেম্পারেচারটা যদি ভিন্ন ভিন্ন টেম্পারেচার হয়, তোমার যদি T1 একবার টেম্পারেচার ধরো তখন একটা ধ্রুবক পাবা K1, আর T2 যদি অন্য একটা টেম্পারেচার ধরো তখন আর একটা ধ্রুবক পাবা K2। তা দুইটা ভিন্ন ভিন্ন টেম্পারেচারের জন্য এখানে কি কে এর মানও দুইটা পাইলা, তাহলে সেটা হচ্ছে গিয়ে যখন অনুপাত করতে যাবা, অনুপাত করলে কি একটা দ্বারা অন্যটা ভাগ হয়, তখন ক্যালকুলেট করলে আমরা এইভাবে পাবো K2 ডিভাইডেড বাই K1 ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের এটা কি ক্যান্সেল হয়ে যাবে, তখন হচ্ছে কি হয়ে যাবে ডিভাইডেড বাই হচ্ছে 2.303 আর ইনটু হবে T2 মাইনাস হচ্ছে ফাইনাল সূত্রটা, এটাই আমাদের মনে রাখতে হবে, বাকি যেই সূত্র কিভাবে প্রতিপাদন হয়েছে এগুলো আমাদের মনে না রাখলেও চলবে। এইটা আমাদের আসলে মূলত মনে রাখতে হবে ভিন্ন টেম্পারেচারের জন্য। যেমন আমরা একটা অঙ্ক করি, অঙ্ক করে আসি একবারে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা একটু পরের পৃষ্ঠায় যাও, 377 পৃষ্ঠাটায় চলে যাও, একটা অঙ্ক করি সাথে সাথে, তাহলে তোমাদের বুঝতে সুবিধাটা হবে। 377 পৃষ্ঠায় 2 নম্বর অঙ্কটা আমরা একটা আগে করব। আচ্ছা, আমার খাতাটা দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে না? পেজটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? রেসপন্স করো, পেজটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? স্যার এতক্ষণ কথা তো শুনি নাই কিছু। আচ্ছা, আমার বাসায় কারেন্ট গেছে, এখন শুনতেছো? জি স্যার। পেজটা কি ক্লিয়ার, পেজটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে না অন্ধকার? জি স্যার স্পষ্ট দেখা যাইতেছে কিন্তু হালকা একটুখানি অন্ধকার। আচ্ছা, এটা অন্ধকারের রিজন হচ্ছে তো মেঘলা আজকে বাহিরের অবস্থা, আর আমার রুমটা হচ্ছে একটু অন্ধকার, বুঝছো? এই জন্য আসলে একটু সমস্যা, কারেন্ট না থাকলে একটু সমস্যা হয়। এমনি বোঝা যাচ্ছে তো? জি স্যার সমস্যা হয় না। ওকে, ঠিক আছে। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে, সমস্যা হলে বললো। দেখো আমাদের বলা আছে একটা বিক্রিয়ার হার ধ্রুবকে হচ্ছে গিয়ে মান দেওয়া আছে কত, দুইটা টেম্পারেচার আছে, প্রথমত T1, আমাদের হচ্ছে T1 আছে কত দেখো 25°C টেম্পারেচার। ফিজিক্সে হয়তো বা করেছো যে টেম্পারেচার হচ্ছে গিয়ে, ফিজিক্সে কেন, আমরা তো হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় করেছি, সেলসিয়াস থাকলে তাকে কেলভিনে নিব নাকি, এটা জানি না, না নতুন লাগছে জি বিষয়টা? স্যার। দেখুন আমরা জানি। তো এখানে 25°C, সরি 65°C, 65 সাথে 273 যদি যোগ করি তাহলে কত আসে, 273 প্লাস হচ্ছে 65, 338 কেলভিন, 338 কেলভিন। এরপরে দেখো তোমার কি আছে, হার ধ্রুবক দেওয়া আছে দুইটা, তাহলে হচ্ছে যেহেতু এইটার টেম্পারেচার T1 এর জন্য আমরা K1 ধরবো, K1 এর মান আছে কত 3.46 ইন্টু হচ্ছে 10⁻5, এবং K2 এর মান দেওয়া আছে কত দেখো 4.87 ইন্টু হচ্ছে 10⁻3।
তোমার কাছে সক্রিয়ণ শক্তিটা চাওয়া হয়েছে, ই এর মানটা কত সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে এখন দেখো এই যে ভিন্ন ভিন্ন টেম্পারেচার, ভিন্ন ভিন্ন হার দ্রবক যদি দেওয়া থাকে, তার জন্য আমরা সূত্র জানি লগ K2 ডিভাইডেড বাই হচ্ছে K1 ইকুয়াল টু হচ্ছে এ ডিভাইডেড বাই হচ্ছে 2.303 আর ইন্টু হচ্ছে গিয়ে T2 মাইনাস হচ্ছে T1 ডিভাইডেড বাই হচ্ছে কি T1 ইন্টু হচ্ছে T2। এখন তোমার ই এর মানটা বের করতে হবে। দেখো আমরা হচ্ছে মানটা বসাই, লগ K2 এর মান কত আছে 4.87 ইন্টু হচ্ছে কত 10 ইনভার্স 3, আর K1 এর মান আছে কত 3.46 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 5। ই এর মানটা আমাদের বের করতে হবে 2.303 ইন্টু আর এর মান হচ্ছে এসআই এককটা আমরা ব্যবহার করতে হবে এখানে, এটা মনে রাখতে হবে, আর এর মান হচ্ছে এসআই একক। T2 এর মান হচ্ছে কত 338 থেকে 298 বিয়োগ করবা, আর এখানে হচ্ছে কি 298 ইন্টু হচ্ছে 338 গুণ করবা। তাহলে এখানে দেখো আমাদের কি আসে, প্রথমত এটা আমরা ভাগ করি, তাহলে হচ্ছে 4.87 10 ইনভার্স 3 ভাগ হচ্ছে 3.46 10 ইনভার্স 5। তাহলে এখানে কত আসবে দেখো, লগ 140.75 ইকুয়াল টু, আমরা হচ্ছে গিয়ে উপরে হচ্ছে এখানে ক্যালকুলেট করি 338 থেকে, তোমরা কি বুঝতেছো? সাথে সাথে করো, অঙ্কটা দরকার বোধ হয়, তাহলে সুবিধা হবে 40 ইয়ে, আর নিচে কত হবে এই দুটো গুণ করো, 338 গুণ হচ্ছে 298 গুণ হচ্ছে 8.314 গুণ হচ্ছে 2.303, এটা গুণ করলে অনেক বড় একটা ভ্যালু পেয়েছি, 19, 28, 57, 6.731 এটা পেয়েছি আমরা। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা ক্যালকুলেট করব, লগ 140.75 এটা ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি দেখো 2.1484 লেখা যায়। এখন এই টার্মটা এপাশে নিয়ে আসবে, একবারে আমরা নিয়ে আসি, 19, 28, 57, 86.731 ইকুয়াল টু কত 40 ইয়ে। এর সাথে আমরা কি করব, 19, 28, 57, 6.731 গুণ করলাম, এখানে আমরা তাহলে কি পাইলাম দেখো 40 ইয়ে ইকুয়াল টু, একদম পূর্ণাঙ্গ ক্যালকুলেশনটা কিন্তু আমি করাচ্ছি, তোমার বইতে এরকম ভেঙে ভেঙে ক্যালকুলেশন করাটা কিন্তু নেই, 99। এখন এটাকে ভাগ দেব 40 দ্বারা, 40 দ্বারা ভাগ করলে আমরা ই এর মানটা কত পাচ্ছি দেখো 10, 35, 86.19 মিলছে না? আচ্ছা, এখন তুমি এটা পাইছি জুলে, এখন তুমি যদি কিলোতে নিতে চাও তাহলে 1000 দ্বারা ভাগ করো, 1000 দ্বারা ভাগ করলে ওরা যেটা পেয়েছে সেটা আমরা পেয়ে যাব 103 হচ্ছে গিয়ে 58 কিলো জুল। আমরা কি বুঝতে পারছি অঙ্কটা? আমি আবার একটু রিপিট করি, অঙ্কটা কি বলা আছে, দুইটা টেম্পারেচার আছে, দুইটা আলাদা আলাদা টেম্পারেচারে দুইটা হচ্ছে গিয়ে কে এর মান দেওয়া আছে, মানে হচ্ছে হার দ্রবকের মানটা দেওয়া আছে, K1 এর মানটা দেওয়া আছে এবং K2 এর মানটা দেওয়া আছে। এরপর তোমাকে নির্ণয় করতে বলছে যে ই এর মানটা কি, ই এর মানটা কত হবে, মানে সক্রিয়ণ শক্তির মানটা তোমার কত হবে এটা তোমাকে বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে গিয়ে নর্মালি সূত্রটা আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। সূত্রটায় আমরা দেখো T1, T2, K1, K2 এর মানগুলো বসিয়ে দিলাম, অনলি সক্রিয়ণ শক্তিটা বের করতে বলছে, সক্রিয়ণ শক্তি ই এর মানটা আননোন আর সকল ভ্যালুটা হচ্ছে নোন, এবং এইটা আমাদের কনস্ট্যান্ট একটা ভ্যালু, এবং এই ভ্যালুটা হচ্ছে এসআই এককের ভ্যালুটা বসাতে হবে, এটা তোমার মাথায় রাখতে হবে এখানে, যেখানে হচ্ছে এসআই এককের যে ভ্যালুটা আমরা জানি সেই ভ্যালুটা এখানে বসাবো। দেন এখন ক্যালকুলেশন করে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গিয়েছি। বুঝতে পারছি? বুঝতে পেরেছি কিনা বলো? জি স্যার। ওকে, বুঝতে পারলে এবার 4 নম্বর অঙ্কটায় যাও। 4 নম্বর অঙ্কটায় যাও। 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে কি বলছে, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইডের বিয়োজন বিক্রিয়া সক্রিয়ণ শক্তি, তাই এটা কিসের মান দেওয়া আছে বলো? ই এর মানটা দেওয়া আছে। আচ্ছা আমি খাতায় লিখি, তোমাদের সুবিধা হবে।
আমি টপিকের সাথে রিলেটেড অঙ্কগুলো পড়াচ্ছি। এখানে দেখো আমরা যেখানে ছিলাম সেখানে আবার পেছনে ব্যাক করব, ভয়ের কিছু নেই। এর মানটা কত আছে দেখো, 103 কিলো জুল। ওকে, এখন তোমাকে বলছে এ নাম্বার কোশ্চেনটা বলছে, বই তো সবার কাছে আছে, একটু খেয়াল করো। এ নাম্বার কোশ্চেনটা বলছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের ইসের ধ্রুবকটা নির্ণয় করতে বলছে, যে হার ধ্রুবকটা নির্ণয় করতে বলছে, বেগের হার ধ্রুবকটা ক্যালকুলেশন করতে বলেছে তোমাকে, বুঝছো? তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে টি1 এর মানটা আছে কত, 0 ডিগ্রি মানে 273 কেলভিন, এবং কত 25 ডিগ্রি মানে হচ্ছে 298 কেলভিন। এখন তোমাকে হচ্ছে নির্ণয় করতে বলছে কি অনুপাত, K1:2 হচ্ছে অনুপাত নির্ণয় করতে বলছে না, হ্যাঁ K1:K2 এর মানটা তোমাকে ক্যালকুলেশন করতে বলছে। এখন দেখো এখানে কিলো জুলের জন্য তুমি মোলার গ্যাস দ্রবকটা 8.314 ইন্টু হচ্ছে 10⁻³ কিলো জুল এককে লিখলাম, কিলো জুল পার মোল। এখন এইটাকে যদি তুমি হচ্ছে গিয়ে এভাবে নাও 103 ইন্টু 3³ জুল লিখো, তাহলে তুমি আর এর মানটা অনলি 8.314 জুল পার মোল ইউজ করবা। এখন এটা ডিপেন্ড করবে তুমি কিভাবে চিন্তা করতেছো তার উপরে। আমরা কি বুঝতে পারছি? এইটা যদি তুমি কিলো জুলে রাখো, সক্রিয়ণ শক্তিটা যদি কিলো জুলে রেখেই ক্যালকুলেশন করো, তখন আর এর মানটা দেখো এই যে 10⁻³ তোমার ব্যবহার করতে হবে। এখন সক্রিয়ণ শক্তিটা কিলো জুল থেকে যদি জুলে নাও, তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে, 1000 দ্বারা গুণ করে তারপর যদি হচ্ছে গিয়ে এখন আর এর মানটা ব্যবহার করতে যাও, তখন নর্মালি 8.314 জুল পার মোল লিখলি হয়ে যাবে। এখন দেখো আমরা যদি অঙ্কের এ নাম্বারটা করতে যাই, তোমাকে অনুপাত বের করতে বলছে, log K2 ডিভাইডেড বাই K1 ইকুয়াল টু হচ্ছে আমরা জানি ইএ ডিভাইড হচ্ছে 2.303 আর আর আমাদের সূত্র ছিল কি T2 মাইনাস হচ্ছে T1 ডিভাইড হচ্ছে কি ছিল T1 T2। তো এইটা কি তোমার সূত্রে ভাঙাই লিখছে 1/T1 মাইনাস 1/T2। এখানে যদি কাজ করো দেখো এখানে আমরা যেটা লিখেছি ওটাই পাবো। কনফিউশন আছে কারো কোনো? বলো এতটুকু কনফিউশন আছে কিনা কারো কোনো? নেই নাকি? তাহলে দেখো আমাদের হচ্ছে এপাশে লগ K2 ডিভাইডেড বাই K1টা রেখে দিচ্ছি, আর এপাশে সকল ভ্যালুগুলো বসাও। 101 লিখলাম 2.303, তো এখানে 101 লিখেছি, তাহলে এখানে লিখবো কত 8.314 ইন্টু হচ্ছে কি 10⁻³। আর এখানে কি হবে বলো, T1 এর মান হচ্ছে 273 ইন্টু হচ্ছে 298, আর এখানে হবে কত 298 মাইনাস হচ্ছে 273। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা তোমরা না বুঝলে একটু আমাকে বইলো, হ্যাঁ। 298 মাইনাস হচ্ছে 273, একটু বড় বড় সূত্র, একটু প্যারা লাগতে পারে, বাট একটু যদি আয়ত্ত করে ফেলো একবার, দেখবা আসলে তোমার কাছে সহজ হয়ে গেছে। খুব কঠিন কিন্তু নয়, একদমই কঠিন নয়, আমি কিন্তু বারবার বলতেছি সহজ আছে। জাস্ট হচ্ছে সূত্রটা আয়ত্ত করো, কোনটাকে কি বলে সেটা আমরা আয়ত্ত করি, দেখবা তাহলেই আমরা ক্যালকুলেশন করতে পারবো। এখানে আসবে এটা, তাহলে দেখো আমরা কি পেলাম, log K2 ডিভাইডেড বাই K1 ইকুয়াল টু আমরা 1.653 পেয়েছি। এখন দেখো আমাদের তো বের করতে হবে K2 এবং K1 এর অনুপাত, তাহলে K2 ডিভাইডেড বাই K1। এখন এই লগটা যদি এপাশে নিয়ে যাই আমাদের কিসে পরিণত হবে, লগ সাইড চেঞ্জ করলে কিসে পরিণত হয়, এনটি লগ 653। আর এনটি লগ আমরা কিভাবে পাই, এনটি লগ পাবো হচ্ছে আমরা শিফট, তারপর হচ্ছে যদি আমরা লগ মানে ক্লিক করি তাহলে আমরা এনটি লগ পাবো। তাহলে দেখো শিফট লগ ক্লিক করব, তারপর হচ্ছে আমরা অ্যান্সারটা দিয়ে দিলে আমাদের কত আসে দেখো, আমাদের 44.98 আসলো। তো দ্যাট মিনস 45 আসে আমাদের। ওদের কি ক্যালকুলেশনে ভুল আছে? তাহলে আমি আরেকবার একটু ক্যালকুলেশন করি, তো ওদের ক্যালকুলেশনে ভুল আছে মনে হচ্ছে। 298 মাইনাস হচ্ছে 273 ডিভাইড হচ্ছে গিয়ে 2.303 ইন্টু হচ্ছে গিয়ে 8.314 না লিখে 6 লিখছে না, এখানেই মনে একটু ঝামেলা হয়েছে। ইনভার্স 3 ইন্টু হচ্ছে গিয়ে 273 ইন্টু হচ্ছে 298, 1.652, হ্যাঁ একই কথা। ওদের ক্যালকুলেশনে ভুল আছে। এখানে দেখো এটাকে আমরা 45 লিখতে পারি,
তাহলে K2 ডিভাইডেড বাই K1 ইকুয়াল টু 45, তাই নিচে কি 1 আসে না? তাহলে আমরা লিখতে পারি K2 ইস টু হচ্ছে K1 ইকুয়াল টু কত হবে 45:1। তোমরা কি ক্যালকুলেশন করেছো আমার সাথে? এটা আসছে অ্যান্সার? জি স্যার এটাই আসছে। 45 আসছে না অ্যান্সার? 45ই আসবে। আসলে আমাদের ভুল নেই, শুধু শুধু হচ্ছে এখানে হয়তো বা ওদের একটু ক্যালকুলেশনে ভুল আছে। এরপরে এ নাম্বার গেল, এটা বি নাম্বারে কি বলছে এটা বুঝছি না আমরা। স্যার আর বলো। একবার একটু বুঝিয়ে দেন, নাম্বারটা আমি কিছুই বুঝি নাই। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে গিয়ে সূত্রটা ফার্স্ট অফ অল মনে রাখতে হবে। দেন তোমার দেওয়া আছে, দেখো দুইটা টেম্পারেচার দেওয়া আছে, একটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে আর একটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, এবং সক্রিয়ণ শক্তির মানটা দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে। এর মানটা তোমার কোন এককে দেওয়া আছে দেখো, কিলোজুল এককে দেওয়া আছে। সো তুমি যদি এর মানটা কিলোজুল এককে রাখো তাহলে অবশ্যই আর এর মানটাও দেখো কিলোজুল পার মোলে নিতে হবে। এই যে কিলোজুল পার মোল নিয়েছো, তখন এখানে 8.314 এর সাথে কত 10⁻³ করবা। আর যদি এই কিলোটাকে ভেঙে যদি তুমি জুলে রাখো, 101 পয়েন্ট তখন 10³ জুল হবে। তখন জুলটাকে যদি রাখো তখন আর এর মানটাও জুল একক ব্যবহার করতে হবে, 8.314 জুল পার মোল ইউজ করতে পারবা। এরপরে তুমি নর্মালি সূত্রে বসিয়ে দিবা, ইয়ের মান জানো, এই রাইট সাইডে সকল ভ্যালু জানো, তো সকল ভ্যালু ক্যালকুলেশন করলে 1.653 তুমি পাবা। এখন এপাশে দেখো একটা লগ আছে, এই লগটা সাইড চেঞ্জ করে যদি এপাশে তুমি নাও তখন সেটা এন্টি লগে পরিণত হবে। ঠিক আছে, তো এন্টি লগ আমরা কিভাবে পাবো? এন্টি লগ হচ্ছে শিফটের পরে যদি আমরা লগ ক্লিক করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এন্টি লগ। তারপর হচ্ছে এন্টি লগের উপরে তুমি এখানে যে পাওয়ারটা তুমি জানো সেই ভ্যালুটা বসিয়ে দিবা। বসিয়ে দিলে আমরা 45.98, দ্যাট মিনস একে 44.98, দ্যাট মিনস একে আমরা 45 বলতে পারবো। এখন বুঝছি? স্যার এটা তো বুঝছি স্যার, এখানে মানে এই সূত্রটা দিয়ে কিরকম প্রশ্ন আসে স্যার, মানে সূত্রটার এই তো প্রশ্ন সূত্র, ধরনগুলো তুমি বুঝলাম কোশ্চেনটা না। পড়ো, তুমি কোশ্চেনটা কি পড়ছো একবারও, যে অঙ্ক দুটো আমি করাইলাম এতক্ষণ? জি স্যার পড়তেছি তো, তাই? ধ্রুবক বেগ বের করতে বলছে, বেগের ধ্রুবক। হ্যাঁ, বেগের ধ্রুবক বের করতে বলছে কোথায়? বেগ ধ্রুবকের অনুপাত আরে বের করতে বলছে। তাহলে বেগ ধ্রুবক কোনগুলোকে বলে? তোমাকে বের করতে বলছে K1:K2 কত বা K2:K1 কত। এই যে বেগ ধ্রুবক কি, K1 একটা ধ্রুবক, K2 একটা ধ্রুবক, এই ধ্রুবক দুইটার অনুপাতটা তোমাকে ক্যালকুলেশন করতে বলছে। তাহলে এখানে দেখো আমরা এই সূত্রটা জানি, K2 আর K1 কি অনুপাত, তাহলে K2 ডিভাইডেড বাই K1 এর মানটা আমরা ফাইনালি ক্যালকুলেশন করেছি। আর দুইটা টেম্পারেচার দেওয়া আছে, এখানে আমাদের কি কি লাগে, এই সূত্রটা কি কি লাগে সেটা তুমি খেয়াল করো। দুইটা ধ্রুবক লাগতেছে, দুইটা টেম্পারেচার লাগতেছে, সক্রিয়ণ শক্তিটা লাগতেছে। তাহলে সক্রিয়ণ শক্তিটা তোমার কোশ্চেনে দেওয়াই আছে, দুইটা টেম্পারেচার তোমার কোশ্চেনে দেওয়াই আছে, দুইটা হার ধ্রুবকের মানটা তোমার অনুপাত আকারে বের করতে বলছে, সেই মান দুইটা তুমি জানো না, তাহলে সেই দুইটা অনুপাত আকারে আমরা এখানে বের করেছি। নর্মাল ক্যালকুলেশন সব কিছু। বুঝছো সময়? আর এখনো বুঝো নাই? স্যার বুঝছি। বুঝো নাই, আমি শিওর বুঝো নাই, কন্টেস্ট তাই বলে, তাই না? কি বুঝো নাই বলো? স্যার আমি কি এগুলো দেখে নি ভালো করে, বাসায় দেখে তারপর অন্যরা কি মনে বুঝছো? পড়ে অন্যরা কি দেখি। বুঝছো? অন্যদের কি সমস্যা হচ্ছে? অন্যরা কথা বলো, অন্যরা কি বুঝতে পারছেন? অন্যরা, অন্যরা বুঝতে পারো নাই? না স্যার আমি স্যার বুঝছি। উপমা বুঝছো? উপমা, শিফা, মরিয়ম? জি স্যার। ওকে, এর পরের অঙ্কটা দেখো কি বলছে, একটু সময় এই পরের অঙ্কটা তুমি পড়ো। কি বলছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবক। এখন 25 ডিগ্রিটাকে তুমি যদি হচ্ছে T2 ধরো, তুমি ধরো, এখন এখানে আমরা ধরলাম ভি নাম্বার অঙ্কটার ক্ষেত্রে 25 ডিগ্রিটাকে আমরা টিয়ন ধরলাম, তাহলে টিয়নের মান কত? 298 কেলভিন। তো 25 ডিগ্রিতে আমাদের ধ্রুবকটার মানটা দেওয়া আছে কত দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ধ্রুবকটা দেওয়া আছে হচ্ছে 2 × 10⁻³ ওকে। তাহলে 2 × 10⁻³ আমরা K1 ধরলাম। এখন বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর বেগ ধ্রুবক কত, তাহলে T2 এর মান কত? 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি এর বেগ ধ্রুবক বের করতে বলছে, 0 ডিগ্রি মানে কি 273 কেলভিন। তাহলে এখন 0 ডিগ্রিটাকে T2 ধরছো, তার জন্য হার ধ্রুবকটাকে কি আমরা K2 ধরবো। এবং সক্রিয়ণ শক্তি এর মান তো আমরা জানি, সক্রিয়ণ শক্তি এর মান জানি কত? 103 কিলোজুল। এখন দেখো আমরা হচ্ছে লগ K2 ডিভাইডেড বাই হচ্ছে K1 ইকুয়াল টু হচ্ছে কি ইয়ে ডিভাইড হচ্ছে 2.303 আর ইন্টু হচ্ছে কি T2 মাইনাস হচ্ছে T1 ইন্টু হচ্ছে কি T1 T2। তাহলে তুমি দেখো সকল ভ্যালুগুলো জানো, এই K1 এর মানও জানো, অনলি K2 এর মানটা জানো না। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অনলি K2 এর মান যেটা আমরা জানতাম না সেই K2 এর মানটা বের হয়ে যাবে।
যাবে কিনা বলো? জি স্যার। বুঝছো, এখন বুঝছো সুমাইয়া সমস্যাটা কোথায় হচ্ছে? স্যার আমাকে একটু ক্লিয়ার করো তোমার আসলে স্যার আপনার কাছে কি, আমি একটু বলি স্যার, আপনার কাছে কি টেস্ট পেপার আছে স্যার? না, টেস্ট পেপার এখন সামনে নেই যদিও। এখন লাগবে না, মানে ক্লাসটা শেষ হওয়ার পর এখান দিয়ে কতগুলো প্রশ্ন, মানে এই সূত্র দিয়ে কতগুলো প্রশ্ন একটু গ্রুপে দিয়ে দিন। মানে টেস্ট পেপার দিয়ে কি দিব আবার বলো? স্যার এই যে এই সূত্র দিয়ে যে প্রশ্নগুলো আসছে কোন হ্যাঁ। বোর্ড বা স্কুলে, তাই সেই প্রশ্নগুলো একটু দিয়ে দিতেন, আচ্ছা মানে বাসায় সব প্র্যাকটিস করতে গেলে আচ্ছা, ইজি। সেটা হচ্ছে টেস্ট পেপার থেকে অবশ্যই করা যাবে, কিন্তু এখানে যে কোশ্চেনগুলো আসছে এটা তো সৃজনশীলের মতোই। দেখো আমরা 4 নম্বর যে অঙ্কটা করতেছি, 4 নম্বরটা কিন্তু অনেকটা সৃজনশীলের মতোই। তোমার উদ্দীপকে মনে করো বলা আছে এই যে ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডের সক্রিয়ণ শক্তিটা দেওয়া আছে, দেন 3 এবং 4 মার্কের কোশ্চেনের জন্য কিন্তু এটা বললো। তো এটা কিন্তু অনেকটা সৃজনশীলের মতোই কিন্তু কোশ্চেনটা বলা আছে। কোনটাকে কি বলে সেটা তুমি মাথায় নাও, এবং কি কি দেওয়া আছে কি চাওয়া হয়েছে সেটা তুমি মাথায় ঢোকাও, তাহলেই দেখবা তুমি কোশ্চেনটা বুঝে গেছো। আমরা এখন যেটা আমি দিয়ে দিব, সমস্যা নাই সময় আমি দিয়ে দিব, কিন্তু এখানে দেখো আমাদের হচ্ছে গিয়ে কি কি আসলে কোনটাকে কি